শুরু করছি। দুটো পার্টে শেষ করব। সান্দ্রতার পৃষ্ঠটান গতিশীল প্রবাহের একটা পার্ট। গতিশীল প্রবাহী মানে প্রবাহী যখন গতিশীল অবস্থায় থাকবে সেই বিষয়টার একটা পার্ট হচ্ছে সান্দ্রতা এবং পৃষ্ঠটান। সান্দ্রতা নিয়েও আজকে আমরা আলোচনা করব না, পৃষ্ঠটান নিয়েও আজকে আলোচনা করব না। আজকে আলোচনা করব তাদের বেসিক নিয়ে, প্রবাহীকে নিয়ে আলোচনা করব। একটা প্রবাহী যখন প্রবাহিত হবে তখন তার প্রবাহকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তার প্রবাহিত হওয়ার যে ধরন, সেই ধরনটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটার নাম হচ্ছে তরলের প্রবাহ, সেটা দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটার নাম হচ্ছে স্তরিত বা ধারারেখ প্রবাহ। স্তরিত বা ধারারেখ প্রবাহ। আরও নাম আছে, শান্ত প্রবাহ বলা হয়ে থাকে এটাকে, শান্ত প্রবাহ। আর একটা প্রবাহ তার নাম হচ্ছে অশান্ত প্রবাহ। কত ভদ্র ভদ্র নাম না? অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তোরা নাম শুনেই বুঝতে পারবি প্রবাহগুলো কেমন ধরনের। একটা শান্ত আর একটা হচ্ছে অশান্ত। যেটা শান্ত তার ইংরেজি নামটা একটু মনে রাখিস, ইংরেজি নামটা সেটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো। শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ এর ইংরেজি নাম হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, ঠিক আছে? আর ল্যামিনার ফ্লো। মুখস্থ করতে হবে না ইংরেজি নাম, তবে যেন একটু হলেও পরিচিত থাকে, মাথায় রাখিস। অশান্ত প্রবাহ এর নাম হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো। বুঝতে হবে প্রবাহগুলো অ্যাকচুয়ালি কী ধরনের, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ কী আর বিক্ষুব্ধ প্রবাহ কী। মনে কর কোনো একটা নল, এরকম একটা নল আমি নিয়ে নিয়েছি। এই নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। তরল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? গ্যাসও নিতে পারিস, তরল নিয়ে নিচ্ছি, তরলের ক্ষেত্রে সুবিধা হবে। এইদিকে প্রবাহিত হচ্ছে, ঢুকছে এখান দিয়ে আর ওইদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো ভেতরের দিকটা, যেটা ডটেড করে দিচ্ছি সেটা ভেতরের দিকটা। তরল যখন এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, দুই রকমভাবে প্রবাহিত হতে পারে। এক হতে পারে কি, যে তরলের যে প্রবাহটা সেটা একদম নির্দিষ্ট পাথে হচ্ছে, মানে এরকম সোজাসুজি চলে যাচ্ছে। এরকম সোজাসুজি চলে যাচ্ছে, মানে এই এক একটা লাইনের ওপরে প্রত্যেকটা বিন্দু, প্রত্যেকটা পয়েন্টে তরলের যে বেগের অভিমুখ এবং তরলের বেগের মান সেটা ফিক্স থাকছে। যদি এ পয়েন্টে তরলের বেগ 5 মিটার পার সেকেন্ড হয় এবং সেটা এই ডাইরেকশনে হয়, তাহলে পরবর্তী তরল যখন এই বিন্দুতে আসবে, তরলের কণা যখন এই বিন্দুতে আসবে, সেটাও এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগেই এগিয়ে যাবে। ঠিক তার পরবর্তী যখন এই বিন্দুতে আসবে, মানে প্রত্যেকটা পয়েন্টে বেগের মানটা ফিক্সড এবং বেগের অভিমুখটাও ফিক্সড, এটা পার্টিকুলার ডাইরেকশনেই যাবে। এটা আমি এরকম সিমেট্রিক্যাল শেপ নিয়েছি। যদি আমি সিমেট্রিক্যাল শেপ না নিয়ে এরকম ধরনের পাইপ নিতাম, তবে কি স্ট্রিম লাইন ফ্লো হতো না? তবেও স্ট্রিম লাইন ফ্লো হতো। তরল এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বেরাবে। তখন কি হতো? বুঝতে পারছিস? এইভাবে ফ্লো করে যেত। কোনো একটা পয়েন্ট নিলাম, ধর এ পয়েন্ট, এখানে তরলের বেগের মান কিছু একটা আছে 10 মিটার পার সেকেন্ড এবং ডাইরেকশন কোন দিকে আছে? স্পর্শক বরাবর। এখানে বি পয়েন্ট, তরলের বেগের মান ধরুন এখানে 8 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, কমে গেছে, কমবে না, এখানে বেড়ে যাবে আরও 15 মিটার পার সেকেন্ড, এবং সেটা এই স্পর্শক বরাবর আছে। পরবর্তী কণা যখন এই জায়গাটায় আসবে, তখন ওটা ওই 10 মিটার পার সেকেন্ড বেগে এই ডাইরেকশনেই যাবে। তাহলে মুদ্রা কথা আমি এটাই বলতে চাইছি যে এর মধ্যে দিয়ে তরল যখন প্রবাহিত হবে, তরলের কণাগুলোর বেগের মানের এবং অভিমুখের কোনো পরিবর্তনই হবে না, ফিক্স লাইনে থাকবে। এবং ওই লাইনগুলোকে যদি আমি জয়েন করে দিই, তাহলে এক একটা রেখা পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? এই রেখাগুলোর নাম আছে, এগুলোকে বলা হচ্ছে ধারা রেখা। ধারা রেখো না, হ্যাঁ, ধারা রেখা, স্ট্রিম লাইন। ধারা রেখো প্রবাহ আর এই লাইনগুলোর নাম হচ্ছে ধারা রেখা। গুলিয়ে যাবে না তো? অশান্ত প্রবাহ, বিক্ষুব্ধ প্রবাহ বা টার্বুলেন্ট ফ্লো কি? যদি কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হওয়ার সময় কোনো পার্টিকুলার
এখানে যে কেসটা বললাম সেই কেস যদি না হয়, কোনো একটা বিন্দুতে বেগের মান এবং অভিমুখ যদি অনবরত পরিবর্তন হতে থাকে, ধর প্রথম দিকে এই বিন্দুতে এদিকে যাচ্ছিলো, পরের মুহূর্তে এদিকে ঘুরে গেল, এইভাবে হঠাৎ করে এদিকে তরল আবার এদিকে ঘুরে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মানে যে কোনো ডাইরেকশানে, বুঝতে পারলি, এরকম উল্টো পাল্টা ডাইরেকশানে যেতে থাকছে। এমনটা ঘটে থাকে সাধারণত যখন জলের স্পিড বেড়ে যায়। ড্রেনে তোরা জল ফ্লো দেখেছিস তো, ড্রেনের মধ্যে যখন স্পিড বেড়ে যায় তখন জল কোনো যাওয়ার কোনো ডাইরেকশন থাকে না, কে কোন দিক দিয়ে যাবে এলোমেলোভাবে চলে যায়। এটাকে বলছি আমরা অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যেমন শুনে, দুই ধরনের প্রবাহ নিয়ে আলোচনা করছি আমরা এখানে, একটা স্থরিত প্রবাহ, ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, ইংরেজিতে নাম বললাম স্ট্রিমলাইন ফ্লো বা ল্যামিনার ফ্লো। আচ্ছা, আরেকটা বললাম হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ, এর নাম হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখন কোনো তরল প্রবাহিত হওয়ার সময় ওই নলের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে তরলের কণাগুলোর বেগের মানের এবং অভিমুখের কোনো পরিবর্তন হবে না, ফিক্সড থাকবে, সেই ধরনের প্রবাহ হচ্ছে ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো। ঠিক আছে, আর যখন এই ধরনের কোনো কেস মেনে চলবে না, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে বেগের মান এবং অভিমুখ ফিক্স থাকবে না, অনবরত চেঞ্জ হবে, তখন সেই ধরনের প্রবাহকে আমরা বলবো বিক্ষুব্ধ প্রবাহ বা অশান্ত প্রবাহ। বোঝা গেল? ইন প্র্যাকটিক্যাল যে স্ট্রিমলাইন ফ্লোয়ের কথা বলছি, এই স্ট্রিমলাইন ফ্লো আইডিয়ালি সম্ভব না। যখন কোনো তরল প্রবাহিত হবে তুই আইডিয়ালি স্ট্রিমলাইন ফ্লো পেতে পারিস না, ওর মধ্যে কিছুটা হলেও অশান্ত ভাবটা থাকবেই। ঠিক আছে, তবে আমরা ধরে নিব, আইডিয়াল ধরে নিয়ে অনেক কিছু আমরা ব্যাখ্যা করে নিতে পারবো। ওকে, আজকের পড়ানোর মেন বিষয় থাকবে হচ্ছে বার্নৌলির উপপাদ্য। নাম শুনেছিস? বুঝেছিলি তখন কিছু যখন শুনেছিলি? বুঝেছিলি কি ছিল বার্নৌলির উপপাদ্য? হ্যাঁ, এই বিষয়গুলো আজকে আলোচনা হয়ে যাবে, যে ঘরের চাল ঝড়ের সময় উড়ে যায় কেন, ঝড় ছাড়া তো এমনি এমনি উড়ে চলে যাবে না। তারপরে পতাকায় যে ওড়ে যে নড়তে থাকে কেন, প্লেনের ওড়া, প্লেনের শেপটা ওইরকম কেন করা হয়? আচ্ছা, তারপরে দুটো জাহাজ পাশাপাশি চালানো উচিত নয়, ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক ছিল এই জিনিসগুলো। আচ্ছা, তো এই ঘটনাগুলো এখানে আমরা পড়ব। আরও কিছু জিনিস পড়বি, যেমন হচ্ছে আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে স্প্রেয়ার কী করে কাজ করে। স্প্রে করি না, স্প্রে, বডি স্প্রে বা যে কোনো স্প্রে, তারপরে ধর রং করে যে স্প্রে, ঠাকুরের গায়ে যখন রং দেওয়া হয় ফু দিয়ে স্প্রে করা হয় এক ধরনের, বা এখন এমনি স্প্রে পাওয়া গেছে, বা গাছে জল দেওয়ার জন্য যে স্প্রেগুলো আছে, তো এই স্প্রেগুলো ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, কিসের উপর ডিপেন্ড করে কাজ করে? সিম্পল মেশিন তো এরা, তাই না? না, কমপ্লেক্স মেশিন। তো এরা কোন নীতির উপর ডিপেন্ড করে কাজ করছে? বার্নৌলি নীতির উপর ডিপেন্ড করে কাজ করছে। সেই বার্নৌলি নীতিতে আমি ধীরে ধীরে যাব। বার্নৌলি নীতিতে যাওয়ার জন্য মানে যেসব বিষয়গুলো আগে জানতে হবে আগে জেনে নিই, তাহলে এই দুটো জিনিস তোরা বুঝতে পারলি। আচ্ছা, এখানে একটা নতুন টার্ম আমি উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে ধারারেখা। ধারারেখা দেখতে পাচ্ছিস, এই লাইনগুলো হচ্ছে ধারারেখা। ধারারেখা যে সবসময় প্যারালালি হতে হবে তার কোনো মানে আছে? এখানে প্যারালাল আছে, এখানে প্যারালাল আছে? নেই, প্যারালাল হতেই হবে এমন কোনো বাধ্যতা নেই। আচ্ছা, ধারারেখার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা তোকে মাথায় রাখতে হবে। দুটো মেন বৈশিষ্ট্য আছে ধারারেখার, দুটো মেন বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ধারারেখাগুলো কিন্তু কখনো পরস্পরকে ছেদ করবে না। ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। যেমন দেখ, এই রেখাটা এই পথে যাচ্ছে, এই রেখা তার নিজের পথে যাচ্ছে, এরা কখনো একে অপরকে ছেদ করবে না। যদি কোনোভাবে একটা ধারারেখা আর একটা ধারারেখাকে ছেদ করে যায়, এরকম ধর ছেদ করে গেল, জুম করে দেখাচ্ছি আমি, তাহলে ওই ছেদ বিন্দুতে, পার্টিকুলার ছেদ বিন্দুটাতে তুই কী করতে পারিস? দুটো স্পর্শক অঙ্কন করতে পারিস। ধর এই ধারারেখার উপর যদি স্পর্শক অঙ্কন করতে যাস তাহলে স্পর্শকের ডাইরেকশন এই দিকটা, আবার তুই যদি এই ধারারেখার উপরে স্পর্শক অঙ্কন করতে যান তাহলে ডাইরেকশন এইটা। মানে একটা বিন্দুতে একই ধারারেখার উপরে দুটো স্পর্শক পাওয়া যাচ্ছে, এবং এই দুটো স্পর্শক কী ডিনোট করছে? দুটো বেগের অভিমুখ ডিনোট করছে। আর ধারারেখা মানেই আমরা জানি যে ওই বিন্দুতে বেগের অভিমুখ ফিক্সড, বেগের মান ফিক্সড। তাহলে এখানে কি করে সম্ভব দুই দিকে দুটো? সম্ভবই না, তাহলে এরা ধারারেখা হতেই পারে না। বুঝতে পারলি? সেই জন্য বলা হচ্ছে যে ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। বোঝা গেল? সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে ধারারেখাগুলো যত ঘন সন্নিবিষ্ট হবে, মানে যত কম্প্যাক্ট হবে, যত বেশি ঘন ঘন ধারারেখা তুই পাবি, ওই বিন্দুতে তরলের বেগের মান তত বেশি হবে। আর যত আলগাভাবে পাবি, মানে যত ডিস্টেন্স বেশি থাকবে ধারারেখাগুলোর, তত বেগের মান কম হবে। সিম্পল জিনিস। বোঝা গেল? তাহলে দুটো ধারারেখার মেন বৈশিষ্ট্য বলে দিলাম, যে ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। আর সেকেন্ড বৈশিষ্ট্য বলে দিলাম কি, যে ধারারেখাগুলো যখন ঘন সন্নিবিষ্ট হবে সেই বিন্দুতে বেগের মান বৃদ্ধি পাবে, আর ধারারেখা যদি ঘন সন্নিবিষ্ট না হয় তাহলে বেগের মান হ্রাস পাবে। হলো? এইটুকু ছিল প্রবাহের টাইপ, কি ধরনের প্রবাহ হয়। আচ্ছা, এখানে আর একটা ওয়ার্ড আমি তোদেরকে উল্লেখ করে রাখি, যেটা নিয়ে পরে আলোচনা হবে, সেটা হচ্ছে সন্ধিবেগ। এই ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ, এই দুটো প্রবাহের মধ্যে একটা মিডিলে একটা গ্যাপ থাকে,
যেটা এদের দুজনকে আলাদা করে সেটা হচ্ছে সন্ধি বেগ। তরল যখন প্রবাহিত হয়, প্রথম দিকে যখন প্রবাহিত হবে নর্মাল বেগে, ধর খুব কম বেগ নিয়ে চলছে, তখন সেটা ধারারেখ প্রবাহ। বেগ যত বাড়তে থাকবে তত কিন্তু অশান্ত হওয়ার দিকে যেতে থাকবে। যে বেগটা পার করার পরেই ও অশান্ত প্রবাহে পরিণত হয়ে যাবে সেই বেগটার নাম হচ্ছে সন্ধি বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটি। বুঝতে পারলি? সেই বেগটার নাম হচ্ছে সন্ধি বেগ। এটা নিয়ে পরে আবার আলোচনা হবে, সন্ধি বেগটা নিয়ে। আপাতত আর কিছু বললাম। আচ্ছা, এবার হচ্ছে তরল প্রবাহের হার। পেজ বের কর, 88 পেজ। মাঝে সান্দ্রতা আছে, ওটা বাদ দে। 88 পেজ, তরল প্রবাহের হার 3.3 আছে, দেখবি। পেয়ে গেছিস সবাই? একটা রাশি, সেটা হচ্ছে তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার বলতে কি বোঝায়? দেখ, তরল প্রবাহের হার বলতে এটা বোঝাচ্ছে, মনে করো একক সময়ে কতটা তরল প্রবাহিত হয়। একদমই তাই। কিন্তু এই কতটার মধ্যে কি নিবি তুই? আয়তন নিবি না ভর নিবি? আয়তন নিবি। একক সময়ে যে আয়তনের তরল প্রবাহিত হবে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদ, এখানে আবার একক প্রস্থচ্ছেদ বলা যাবে না, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে আয়তনের তরল প্রবাহিত হবে সেই পরিমাণটাকেই বলা হবে তরল প্রবাহের হার। বোঝা গেছে? ধর আমি এর সুষম প্রস্থচ্ছেদ ধরে নিয়েছি, ধর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা। ঠিক আছে, এই যে প্রস্থচ্ছেদটা, এই ক্ষেত্রফলটা কত? আলফা, পাই আর স্কোয়ার ফর্মুলা। আচ্ছা, তরল এদিক দিয়ে ঢুকছে, বেরাচ্ছে। ওকে, ধরে নিচ্ছি তরলের বেগ, তরল যে বেগে প্রবাহিত হচ্ছে সেই বেগটা হচ্ছে স্মল ভি। ধরুন না যে তরল স্মল ভি বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই ভাব, তরল যখন এখানে প্রবেশ করলো সেখান থেকে 1 সেকেন্ড পরে তরল ওই বিন্দুটা কতটা দূরে থাকবে? এই দূরত্বটার নাম হচ্ছে ভি। কারণ বেগটা আমি ভি বলেছি, ভি মিটার পার সেকেন্ড। কতটা অর্থ হচ্ছে 1 সেকেন্ডে ভি মিটার দূরত্ব পার করে যায়, তাই তো? তো যখন আমি এই তরলের কণাটার কথা বলছি এই বিন্দুতে, সেই কণাটা 1 সেকেন্ড পরে এখান থেকে কোথায় পৌঁছে যাবে? এইখানে পৌঁছে যাবে। তার মানে 1 সেকেন্ডের মধ্যে সব তরলের কণাগুলো কি করবে? দেখ, এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে 1 সেকেন্ডে। বুঝতে পারলি? এবার 1 সেকেন্ডে আমরা আয়তন বের করতে চাইছি, সেটাকেই তরল প্রবাহের হার বলবো, তাই না? তো আয়তনটা কি করে বের করব? ঘনত্ব ইন্টু ভর। না রে, ভুল বলে দিলি। 1 সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, প্রবাহিত তরলের আয়তন ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করে দিচ্ছে আয়তনটাকে। কত হবে? 1 সেকেন্ডে এতটুকুর আয়তনটাই বের করলে হয়ে গেল, কারণ 1 সেকেন্ডে তো এর মধ্যেই আছে। তাহলে আয়তন যখন বের করবি, দেখ এই পুরো ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার মানে আলফা, আর এটা উচ্চতা এইচ মানে ভি। বলতে বুঝতে পারলি কিনা? আলফা ইন্টু ভি। তো মোট কথা থেকে কী করতে হবে? প্রস্থচ্ছেদ আর বেগটাকে গুণ করে দিতে হবে, তাহলে তুই তরল প্রবাহের হারটা পেয়ে যাবি। বোঝা গেছে? আচ্ছা, কখনো কখনো তোর প্রয়োজন পড়তে পারে যে 1 সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত, প্রয়োজন হতে পারে কখনো। 1 সেকেন্ডে প্রবাহিত তরলের ভর কত? তো কী করবো? 1 সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন ভি ইন্টু ঘনত্ব রো, তবেই তো ভর হয়ে গেল। আচ্ছা, তো এটাকে গুণ করে দিলে পেয়ে যাবো আমি ভি আলফা রো। ক্যাপিটাল ভি মানে আয়তন, স্মল ভি মানে বেগ। ঠিক আছে, তোরা এইভাবেই লিখবি, তোদের ক্যাপিটাল ভি এটা হয় আর স্মল ভি এটা হয়, তাই না? তো একটু কানটা ঘুরিয়ে দিস এরকমভাবে, তাহলে বোঝা যাবে, না তো ওই সাইজ দেখে বোঝা যায় না কোনটা বড় হাতের কোনটা ছোটো হাতের। হয়েছে? ভি আলফা রো, এটা তোকে মুখস্থ রাখতে হবে যে 1 সেকেন্ডে কি আয়তনের তরল প্রবাহিত হয়। ভি আলফা রো আয়তনের তরল প্রবাহিত হয়। ওকে, এবার দেখ, না না ওটা ছোটোবেলার ব্যাপার, এখন কেউ করবে না ওগুলো। এরা স্পেশাল রে, তুই এদেরকে এত সস্তাভাবে বানিয়ে দিচ্ছিস। সব মাধ্যমিক পাস করেছে, ট্যালেন্টেড স্টুডেন্ট, এক একজন সায়েন্স নিয়েছে, আলাদা লেভেলের সব, বুঝলি?
সেটা আলাদা ব্যাপার যে 11-এ গিয়ে সাজেশন চাইবে পরীক্ষায় পাস করার জন্য, কিন্তু ট্যালেন্টেড তো এক একজন। হালকা করে অপমান করলাম, কিছু মনে করিস না। দেখ এবার এদিকে ধারাবাহিকতার সমীকরণ। ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এই নামটাও মাঝে মাঝে শুনবি তোরা। ইকুয়েশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে বুঝতে পারছিস তো, কন্টিনিউয়াস মানে ফ্লো করতে থাকবে যেটা, সেইখান থেকে কন্টিনিউটি ওয়ার্ডটা এসছে। আর ধারাবাহিকতা মানে ওই যে মানে পরিবাহিত হতে থাকবে ধারাবাহিকভাবে, সেই জন্য ধারাবাহিকতা। তো ধারাবাহিকতার সমীকরণ জিনিসটা কি ডিরাইভ করি তারপরে বলে দিই। ধর আমি একটা নল নিচ্ছি এরকম টাইপের, একদিক প্রস্থচ্ছেদ একটু বেশি আর একদিকে প্রস্থচ্ছেদ কম, ঠিক আছে, এরকম ধরনের একটা নল নিয়ে নিয়েছি। এইখানে কোনো একটা পয়েন্ট এ বিন্দু, এ বিন্দুতে প্রস্থচ্ছেদটা ধরে নিচ্ছি আমি α1, ঠিক আছে, এবং এখানে একটা পয়েন্ট নিচ্ছি বি বিন্দু, বি বিন্দুতে প্রস্থচ্ছেদ ধরে নিচ্ছি α2। ছবি দেখে বুঝতে পারছিস যে α1 গ্রেটার দ্যান α2, বুঝতে পারছিস, ছবি দেখেই বোঝা যাচ্ছে যে α1টা α2 থেকে বেশি। আচ্ছা দেখ, তরল যখন এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে, খেয়াল করে দেখ, আমি ধারারেখা যদি অঙ্কন করি, এইভাবে ধারারেখা বেরাচ্ছে, তাই না? যত এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তুই যাবি দেখবি ধারারেখাগুলো ঘন সন্নিবিষ্ট হচ্ছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে না? আর তুই এটা জানিস যত বেশি ঘন সন্নিবিষ্ট হয়ে যায় বেগ তত বেশি বেড়ে যায়। তার মানে এখানকার তুলনায় এই বিন্দুতে বেগ কিন্তু বেশি হবে, এটা আমরা ম্যাথমেটিক্যালিও প্রুভ করব। আগে ধারাবাহিকতার সমীকরণটা দেখে নি কী বলছে। দেখ, ধারাবাহিকতার সমীকরণ বলছে যে এর মধ্য দিয়ে যে আয়তনের তরল প্রবাহিত হবে 1 সেকেন্ডে, যতটা ভরের আয়তন তরল প্রবাহিত হবে 1 সেকেন্ডে, এর মধ্য দিয়ে ঠিক ততটা ভরেরই তরলকে বেরাতে হবে 1 সেকেন্ডে, কারণ তরল তার কোনো জায়গায় জমা থাকবে না, ওখানে তার স্টেশন নাই, এখানে একটু আমি রেস্ট করি তারপরে যাব, পুরোটাই ওকে যেতে হবে, কম্প্যাক্ট হয় না, তাই না, একদম কম্প্রেস করা যায় না একে। তাহলে যে ভরের তরল এর মধ্য দিয়ে ঢুকবে, এ বিন্দু দিয়ে ঢুকবে বা এ প্রস্থচ্ছেদ দিয়ে ঢুকবে, সেই ভরের তরলই কিন্তু বি প্রস্থচ্ছেদ দিয়ে বেরিয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এখান থেকে তুই এরকম লিখতে পারিস যে এর মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হচ্ছে, ধরে নে এখানে বেগটা হচ্ছে v1 আর এখানে বেগটা হচ্ছে v2, তুই v1 আর v2-র মধ্যে কে বড় সেটা তো বুঝে গেছিস, ওটা আমি ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি। এখান দিয়ে 1 সেকেন্ডে যে তরলটা প্রবাহিত হবে তার ভর হচ্ছে v1 α1 ρ1, লিখতে পারি ρ1 হচ্ছে এই বিন্দুতে তরলের ঘনত্ব, বোঝা গেল? যখন বি বিন্দুতে গেল তখন যে পরিমাণ তরল প্রবাহিত হবে 1 সেকেন্ডে তার ভর হচ্ছে v2 α2 ρ2, ঠিক আছে? এরা দুজন সমান হবে, কারণ যে ভরের তরল এখানে ঢুকলো সেই ভরের তরলকে ওখান দিয়ে বেরাতে হবে, বোঝা গেছে? এই রো আর ρ2, ρ1 আর ρ2 এদেরকে আমি আলাদা আলাদা লিখেছি। তরলকে কিন্তু কম্প্রেস করা সম্ভব না, মানে কম্প্রেস করা গেলেও সেটা নেগলিজিবল, আমাদের কাছে কম্প্রেস মানে হয় না কোনো। তো তরলকে যদি কম্প্রেস করা না যায়, কম্প্রেস যদি না হয়, তাহলে ঘনত্ব সব জায়গাতে সেম থাকবে, তাই তো? তাহলে ρ1 আর ρ2 দুজনের ভ্যালু সেম, মানে কেটেই গেল, পরে থাকলো কি v1 α1 ইকুয়াল টু v2 α2। এই v1 α1 মানে কি ছিল? তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার ছিল, তাই তো, আলফা ইন্টু ভি। তার মানে এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার ইকুয়াল টু বি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তরল প্রবাহের হার, এটাই হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এরকমভাবে তুই যদি আরও কোনো প্রস্থচ্ছেদ নিয়ে দিই তাহলে তুই বলতে পারি যে v3 α3, তাই না, এরকমভাবে চলতে থাকতো, ক্লিয়ার? তুই এটাকে ইন জেনারেল এরকম লিখতেই পারিস যে ভি আলফা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, 1 2 3 4 5 6 যাই বসাই না কেন সবাই সমান আসবে, তাই তো? দেখ এটার গুণফল যা আসবে এটার সবার গুণফল একই আসবে, মানে কি এটা কনস্ট্যান্ট। এরকম ধরনের ফর্মুলা তোরা আগেও করেছিস, চার্লস বয়েলের সমানের, চার্লস আর বয়েলের সমানের সূত্র না, বয়েলের সূত্র, P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 চলছিল, দিয়ে ইন জেনারেল বলে দিয়েছিলাম যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো সেই রকম ধরনেরই বিষয়টা। আচ্ছা, বুঝতে পারলি এতটুকু? ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধারাবাহিকতার সমীকরণ হয়ে গেল এটা। আচ্ছা, এখান থেকে তুই যদি আবার লিখিস যে ভি প্রপোর্শনাল টু, এটা প্রপোর্শনাল সাইন 1/α, এরকম লেখা যাবে না? ভ্যারিসিয়াস, ভ্যারিসিয়াস বলে কিছু হয় না, হ্যাঁ, এই যে ওয়ার্ডটাকে ও বললো একটা ভ্যারিসিয়াস, শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। এটা এরকম বলে ভি ভ্যারিজ অ্যাজ 1/α, এই ভ্যারিসিয়াসকে ভ্যারিসিয়াস করে দেয় সব, বুঝতে পারলি? এর আর একটা নাম হচ্ছে প্রপোর্শনাল টু, এগুলো ইংরেজি ওয়ার্ড, প্রপোর্শনাল টু 1/α,
এরকমও বলতে পারিস তুই, ঠিক আছে। ভি প্রপোর্শনাল টু 1, বাংলাতে বললে ভি সমানুপাতিক 1/α, তাই না, বা ভি ব্যস্তানুপাতিক আলফা, এরকম বলতে পারিস। অনেকগুলোর নাম আছে, যেটা খুশি একটা বললেই হলো। তাহলে এই যে সম্পর্কটা আসলো না, এই জায়গাটাকে দেখ কি এক্সপ্লেন করা যাচ্ছে। বলছে যে বেগ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি, একটাকে কমালে অন্যটা বেড়ে যাবে। তার মানে আলফা যেখানে কমে যাবে ভি সেখানে কি হবে, বেড়ে যাবে। তাই তো ছিল। আর লজিক্যালি তুই তাও বুঝেছিস আবার ধারারেখার বৈশিষ্ট্য থেকে, বুঝতে পারছিস। এটাই হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ, যে ভি আলফা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যখন ধারারেখ প্রবাহ হবে। মাথায় রাখতে হবে কথাটা। এগুলো যা আমি অ্যাপ্লাই করলাম সব কিন্তু ধারারেখ প্রবাহ ধরে কনসেপ্ট ইউজ করে করেছি, তাই না। ধারারেখ প্রবাহ না হতে গেলে এগুলো কিছু ইউজ করা যাবে না। আর তুই ভেবেই নিবি তোর সিলেবাসের মতো ধারারেখ প্রবাহ দিয়ে সব কিছু ব্যাখ্যা, ঠিক আছে। চাপ নেওয়ার মতো কিছু নেই, হলো। কিসের আওয়াজ? জেনারেটরের মতো আওয়াজ, জেনারেটর না। পার্থর কাছে শিখবি জেনারেটর, ওটা হচ্ছে ইনভার্টারের আওয়াজ। মনে পড়ে গেছে। বার্নৌলির উপপাদ্য, বার্নৌলি যে উপপাদ্যটা দিয়েছে, বার্নৌলি কিন্তু কোনো ফিজিসিস্ট না, জানিস। ইনি হচ্ছেন একজন ম্যাথামেটিশিয়ান, গণিতবিদ। তিনি ফিজিক্সের ল আবিষ্কার করেছেন। ওই যে বলেছিলাম না, ওই মানে সেই সময় কোনো বাধা ধরা কিছু ছিল না, যার যেটা ভালো লাগতো সেটা নিয়ে আলোচনা করতো। তো বার্নৌলির উপপাদ্য দেখ, ম্যাথামেটিক্সকে আইজা কি কীভাবে তিনি এক্সপ্লেন করেছিলেন ফিজিক্সের লকে। বার্নৌলি যে টার্মগুলো ইউজ করেছিল সেই টার্মগুলো আগে তাদেরকে বুঝতে হবে। 3টে টার্ম ইউজ করেছিল। একটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি, আর একটা হচ্ছে চাপ শক্তি। এই 3 ধরনের শক্তি নিয়ে আলোচনা করেছিল। উনি বললেন যে কোনো তরল যখন প্রবাহিত হবে সেই তরলের মধ্যে এই 3 ধরনের শক্তি পাওয়া যাবে। গতিশক্তি পাওয়া যাবে, স্থিতিশক্তি পাওয়া যাবে এবং চাপ শক্তি পাওয়া যাবে। এটা আমরা নতুন একটা শক্তি, এটা নিয়ে আলোচনা করছি। চাপ শক্তি নিয়ে তো শুনিস নি এখন পর্যন্ত। চাপ শুনে এসছিস, কিন্তু চাপ শক্তি শুনিস নি। ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ ব্যাপার আছে। গতিশক্তিটা আমরা আগে থেকেই বুঝি যে এম ভরের বস্তু যদি ভি বেগে চলে তাহলে তার গতিশক্তি হচ্ছে ½ mv²। এটা আমরা আগে থেকেই জানি, ই কে লিখে দিচ্ছি, এটা গতিশক্তি। যদি আমি একক আয়তনের গতিশক্তি বের করতে চাই, ভালো করে শুন, একক আয়তনে গতিশক্তি, তো কী করবো, টোটাল এনার্জিকে ভি দিয়ে মানে আয়তন দিয়ে ভাগ করে দেবো। তো এখানেও তাই করব, ½ m/V × v²। বারবার বলছি ক্যাপিটাল ভি স্মল ভি এর জন্য ডিফারেন্স বোঝা যায় তোরা যখন লিখবি। গতিবেগ, এই যে পুরো রাশিটা দেখতে পাচ্ছিস এটাকে রো বলবো না, ঘনত্ব ½ ρv²। রোকে পারলে আরেকটু বাক্যে দিবি এইভাবে, ½ ρv²। এটা হচ্ছে একক আয়তনের গতিশক্তি। এই একক আয়তনটাই কাজে লাগবে। স্থিতিশক্তি, স্থিতিশক্তির ফর্মুলা তুই জানিস, এম ভরের বস্তু এইচ হাইট ওপরে যদি থাকে তাহলে mgh। স্থিতিশক্তির দুটো ভাগ আছে, একটা অভিকর্ষীয় স্থিতিশক্তি, একটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আমি এখানে শুধুমাত্র অভিকর্ষীয় স্থিতিশক্তি নিয়ে বলছি, কারণ তরলের তার আকারের পরিবর্তন করছি না, তাহলে এই স্থিতিস্থাপক ব্যাপারটা কী করে আসছে, হলো। এটা স্মল পি। আচ্ছা, এখানেও আমি একই রকমভাবে বের করব যে একক আয়তনে স্থিতিশক্তি, একক হ্যাঁ স্থিতিশক্তি কি করব, টোটাল ইপি বলে দিই, টোটাল স্থিতিশক্তিকে ডিভাইড করব আয়তন দিয়ে। তাহলে কি পাবো এখানে, mgh ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, মানে হয়ে যাচ্ছে এটা ρgh। বল, বুঝতে পারলি? তো এই তো ছিল গতিশক্তি, স্থিতিশক্তি, যেগুলো সহজ ছিল তোরা জানিস, এগুলো শুধু একক আয়তনে করে দিয়েছি। এবার চাপ শক্তি বিষয়টা দেখ। চাপ শক্তিকে এখানে লিখি, মনে কর এই একটা কন্টেনার, এখানে একটা পাইপ নিয়েছি আমি এরকমভাবে, এই জায়গায় ধর একটা পিস্টন লাগানো আছে,
পিস্টন মানে হচ্ছে যে ওঠানামা করতে পারবে আর কি, ঠিক আছে, মানে এই দিকের মেটেরিয়ালকে ওই দিকে প্রবেশ করতে দেবে না, কিন্তু তাদের যে এফেক্টটা সেই এফেক্টটাকে ট্রান্সফার করবে। যেমন সাইকেলের পাম্পারে আমরা ইউজ করে থাকি, মানে হ্যান্ডেলটা ধরে যেটা চাপ দিচ্ছিস ওর ভিতরে পিস্টন লাগানো আছে, ওই পিস্টনটা কি করে বায়ুকে নিচের দিকে চেপে দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে সেটা পিস্টন। একে যদি এদিক থেকে প্রেসার দিই ওদিকে চলে যাবে, আবার ওদিক থেকে ঠেলতে পারি, এরকমভাবে ঠেলাঠেলি করা যায়। বোঝা গেছে? তো মনে কর এই পিস্টনটা যখন এই দিকে এগিয়ে আসবে, তো এখানে কিছু একটা চাপ আছে, তো যে চাপের জন্য এইদিকে এগিয়ে যাবে, এখানে কিছু একটা চাপ থাকবে যে চাপের জন্য ওটা ঠেলবে। এই চাপের ভ্যালুটা যদি তুই বের করিস, এই চাপের ভ্যালুটা যদি বের করিস পি, চাপটাকে পি বলে দিচ্ছি, হাইট যদি এইচ হয়, গভীরতা যদি এইচ হয়, তাহলে তুই এটাকে বলতে পারিস না যে এইচ রো জি, মানে আগে শিখে নিয়েছিস তোরা চাপ এইভাবে বের করতে হয় এই বিন্দুতে, শিখেছিস তো? আচ্ছা ঠিক আছে। এই যে পিস্টনটা নিয়েছি, এই পিস্টনটার ক্ষেত্রফল মনে কর ক্যাপিটালে, ধরে নিচ্ছি ক্ষেত্রফল ক্যাপিটালে, এবং এই পিস্টনটার উপর চাপ কত কাজ করছে? ক্যাপিটাল পি। তোদের মনে হতে পারে চাপ তো নিচের দিকে কাজ করা উচিত, তবে ওদিকে চলে গেলো কী করে? একই অনুভূমিক রেখার উপর একটা বিন্দুতে যে কোনো দিকে সমান চাপ কাজ করে। ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম তরলের প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের বৈশিষ্ট্য। তাহলে এখানে এর উপরে পি চাপ কাজ করছে এ ক্ষেত্রফলের উপর, তাই না? তাহলে এর উপরে যে ফোর্সটা কাজ করবে, যে বলটা কাজ করবে, বলটাকে যদি আমি এফ বলে দিই, ওটাকে পি ইন্টু এ বললে তোর আপত্তি হবে? প্রেসার ইন্টু এরিয়া, কারণ প্রেসার মানেই তো বল বাই ক্ষেত্রফল, তাহলে বল ইকুয়াল টু প্রেসার ইন্টু ক্ষেত্রফল। বোঝা গেছে তো? তাহলে এই পরিমাণ ফোর্স কিন্তু আমি এর উপরে কাজে লাগাচ্ছি। এবার ধরে নে এটার জন্য ও এই দিকে কিছুটা এগিয়ে গেল, কতটা ডিস্টেন্স এগিয়ে গেল? এক্স, এই জায়গাটায় পৌঁছে গেল, ধরে নে এইরকমভাবে এই জায়গাটায় পৌঁছে গেল, ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল, কত ডিস্টেন্স সরানো হলো? এক্স ডিস্টেন্স। তাহলে এফ বলের বিরুদ্ধে এক্স ডিস্টেন্স সরানো হলো, মানে কিছুটা কার্য করা হলো। এই কার্যটাকে আমি বল ইন্টু সরণ বলবো, মানে পি ইন্টু এ ইন্টু এক্স, এটাই তো বলবো। এই যে কার্যটা, এই কার্যটা কিন্তু চাপ শক্তি, কারণ চাপ এই কার্যটা করেছে, চাপের দ্বারা এই কার্যটা হয়েছে। বোঝা গেল? তো এই কার্যের যে পরিমাণটা সেটাই হচ্ছে চাপ শক্তির পরিমাণ। এবার আমি কি চাই? আমি চাই একক আয়তনে চাপ শক্তি, সব কিছু একক আয়তনে চাইছি, একক আয়তনে চাপ শক্তি। তাহলে কি করবো রে? টোটাল যে শক্তিটা পেলাম সেটাকে আমি আয়তন দিয়ে ডিভাইড করে দেবো, বুঝতে পারছিস? এটা সমান সমান হবে শুধু পি। তোরা দেখ শুধু পি হবে কিনা? কেন হলো? এই যে ক্ষেত্রফল এ আর এক্স, এটা গুণ করলে তো এখানকার আয়তন পেয়ে গেলি, ভলিউম পেয়ে গেলি, কতটুকু তরল গেছে, তো ওই ভলিউমটা দিয়ে তো ডিভাইড করছি, মানে এ আর এক্স দিয়ে ডিভাইড করছি, বাদ হয়ে গেলো, শুধুমাত্র পি থাকলো। তাহলে নিউমেরিক্যালি তুই বুঝতেই পারছিস যে একক আয়তনের চাপ শক্তি আর চাপের মান একই জিনিস। তাহলে এরপর আর চাপ নেওয়ার কোনো দরকার নেই, তাই তো? একক আয়তনে চাপ শক্তি আর চাপ দুটো একই জিনিস। ওকে, এবার বার্নৌলির উপপাদ্য। বার্নৌলি তার উপপাদ্যটা প্রমাণ করার জন্য ধারারেখ প্রবাহকে ধরে নিয়েছেন। ম্যাথমেটিশিয়ান, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে এই থিওরেমটা নিয়ে এসছেন। তো তিনি ধারারেখ প্রবাহ ধরে নিয়ে ক্যালকুলেশন করেছেন, কোনো এক্সপেরিমেন্ট করেননি, কিন্তু যে এক্সপেরিমেন্ট করলাম তারপরে এই ফর্মুলা আসলো, ম্যাথমেটিক্যালি নিয়ে এসছে। কীভাবে নিয়ে এসছে সেটা আমাদের জানার বিষয় এখন না, ইন ফিউচার আমরা জানবো। তিনি বলছেন যে কোনো একটা অঞ্চলে ধর প্রবাহী, ধর এই জায়গাটাই মনে কর তোরা একটা সুইমিং পুলের মধ্যে ডুব দিয়ে আছিস, ধরে নে এটা একটা সুইমিং পুল, এখানে তোরা ডুব দিয়ে আছিস, তরল প্রবাহিত হচ্ছে, ধর ওই দিক থেকে এইদিকে তরল আসছে, ঠিক আছে? তো কোনো একটা বিন্দু এ বিন্দু আর অন্য কোনো একটা বিন্দু বি বিন্দু ধরে নিলাম, এই দুটো বিন্দুতে বার্নৌলির উপপাদ্য যদি অ্যাপ্লাই করা যায়, বার্নৌলি বলছে ওই বিন্দুগুলোতে একক আয়তনের চাপ শক্তি মানে হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনের স্থিতিশক্তি মানে রো জি এইচ, এবং একক আয়তনের চাপ শক্তি মানে পি। পি আর রো যেন ডিফারেন্স বোঝা যায়, আমারটা বোঝা যাচ্ছে, ইজ ইকুয়াল টু ধ্রুবক, কনস্ট্যান্ট থাকবে। যদি ধারারেখ প্রবাহ হয় তবে, বোঝা গেল? যদি কোনো প্রবাহীর মধ্যে ধারারেখ প্রবাহ মেনটেন থাকে, তাহলে ওই প্রবাহীর যে কোনো বিন্দুতে একক আয়তনের চাপ শক্তি, একক আয়তনের স্থিতিশক্তি এবং একক আয়তনের গতিশক্তি, এদের যোগফল থাকবে কনস্ট্যান্ট, ধ্রুবক থাকবে অলওয়েজ। বোঝা গেল? এবার তোরা তো বিবৃতি লেখার সময় গাণিতিক রূপটা দিবি, এবং গাণিতিক রূপ দেওয়ার পরে কিন্তু তোদেরকে আবার উল্লেখ করতে হবে যে রোটা হচ্ছে ঘনত্ব, ভিটা বেগ, এইচটা উচ্চতা, পিটা হলো চাপ, এই সব জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে, তা নাহলে গাণিতিক রূপ কমপ্লিট হলো না। বোঝা গেল? এইভাবে লিখতে হবে, লেখালেখি আমার নোটেও দেখতে পাবি। আচ্ছা, এটাকে আরও বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। কি করেছে দেখ, প্রথমত রো দিয়ে সব দিকে ডিভাইড করে দিল, তাহলে ভি স্কোয়ার বাই 2 জিএইচ প্লাস পি বাই রো
ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টই রাখলাম, কারণ কনস্ট্যান্টকে রো দিয়ে ডিভাইড করা কনস্ট্যান্টই হবে। রো তো একটা কনস্ট্যান্টই টার্ম, তাই না? রো কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। গ্যাসের ক্ষেত্রে একমাত্র চেঞ্জ হতে পারে, তরল বা কঠিনের ক্ষেত্রে তো চেঞ্জ হয় না, যা চেঞ্জ হয় সেটা নেগলিজিবল। আবার কি করব, সবটিকে জি দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এখানে পাবো ভি স্কোয়ার বাই 2g, এটা শুধু এইচ, আর এটা হচ্ছে পি বাই রো জি। তো জি দিয়ে ডিভাইড করা মানে তো সেই কনস্ট্যান্টই থাকা, আবার কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে বাট কনস্ট্যান্টই তো থাকছে। এই টার্মটাকেও বার্নৌলি উপপাদ্যের আরেকটা রূপ দেওয়া হয়, এই যে যেটা আমি খুব করলাম, এটাও বার্নৌলি উপপাদ্যের গাণিতিক রূপ বলা হয়, এটাকেও বলা হয়। মেন ফর্মুলা এটাই, তুই এটাই মুখস্থ রাখবি আর এটা থেকে বের করে নিতে পারিস। এইচ মানে হচ্ছে উচ্চতা শীর্ষ, এইচকে কি বলা হয়? উচ্চতা শীর্ষ। তো এর সঙ্গে মিল রেখে এটাকে বলা হয় বেগ শীর্ষ, আর এর নাম হচ্ছে চাপ শীর্ষ। ঠিক আছে, তার মানে এরকমভাবেও একটা বিবৃতি দেওয়া যেতে পারে যে কোনো বিন্দুতে ধারক প্রবাহ মেনটেন থাকলে ওই বিন্দুতে বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষের যোগফল কনস্ট্যান্ট। এবং এই শীর্ষগুলো বলতে কী বোঝাচ্ছে তুই ম্যাথমেটিক্যালি দেখতেই পাচ্ছিস। বেগ শীর্ষ মানে ভি স্কোয়ার বাই 2g, উচ্চতা শীর্ষ মানে এইচ, চাপ শক্তি মানে পি বাই রো জি। বোঝা গেল? আচ্ছা, কোনটা মুখস্থ রাখবো এই তিনটা ফর্মুলার মধ্যে? একটাই মুখস্থ রাখবো, এটা। তোর মাথায় যদি এটা থাকে তাও ভালো, আর না থাকলেও তুই অটোমেটিক বের করতে পারবি, তাই না? তুই জানিস যে এইচকে একাই রাখতে হবে, তাহলে রো জি দিয়ে ডিভাইড করতে হবে, সবটিকে রো জি দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। এমন কোনো কঠিন কিছু নেই। উপপাদ্য শিখে গেলি, এবার এই উপপাদ্যের অ্যাপ্লিকেশান। বোঝা গেল? এখন তোদের সমস্যা শুরু হলো, এতক্ষণ পর্যন্ত যা বুঝলি মানে স্মুথলি বুঝে গেলি। এবার যখন অ্যাপ্লিকেশান করবি এই পার্টটা কঠিন হবে, কমপ্লেক্স হবে। এবার বার্নৌলি উপপাদ্যকে অ্যাপ্লাই করে কি কি করা হয় দেখ। বার্নৌলি উপপাদ্যের প্রয়োগ পেয়েছিস? আচ্ছা, বার্নৌলি উপপাদ্যের প্রথম প্রয়োগে বলা হয়েছে তরলের নির্গমন বেগ, টরিসেলির উপপাদ্য। ঠিক আছে, টরিসেলি বার্নৌলি এই নীতিকে কাজে লাগিয়ে নির্গমন মানে কোনো একটা কন্টেনার থেকে যে তরল বেরিয়ে আসবে সেই বেগের রাশিমালাটা তিনি বের করেছেন। দেখ, টরিসেলির উপপাদ্য বা তরলের নির্গমন বেগ। একটা কন্টেনার নিয়ে নিই আগে, এর মধ্যে তরল আছে, আর এই জায়গাটায় মনে কর তুই ছিদ্র করে দিচ্ছিস, তাহলে তরল কী হবে? এখান থেকে বেরাবে, তরল এখান থেকে বেরাবে, তাই না? বলতো ওপরে ছিদ্র করলে তরল বেশি বেগে বেরাবে, না নিচে ছিদ্র করলে বেশি বেগে বেরাবে, নাকি মাঝে ছিদ্র করলে বেশি বেগে বেরাবে? নিচেরটা বেশি দূরে যাবে, মানে বেশি বেগে বেরাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, লজিক একটু পরে আমরা সব দেখতে পাবো। এটা হলো মুক্ত পৃষ্ঠ। মুক্ত পৃষ্ঠ মানে বুঝতে পারছিস তরল আছে আর ওপরে কী আছে? বায়ুমণ্ডল আছে, তাই তো? এগুলোতে কোনো ছিদ্র নেই, আর একটাই ছিদ্র, সেটা হচ্ছে এই জায়গাটা। বাঁকা হয়ে গেল কেন? এই একটা ছিদ্র। এবার দেখ, এখানে মুক্ত পৃষ্ঠে কোনো একটা বিন্দু এ বিন্দু নিয়ে নিচ্ছি, আর এই জায়গাটায় কোনো একটা বিন্দু আমি বি বিন্দু নিয়ে নিচ্ছি। ছিদ্রের মধ্যে কোনো একটা বিন্দুকে বি বিন্দু ধরে নিচ্ছি, আর ওপরে আমি ধরে নিচ্ছি ওটা হচ্ছে এ বিন্দু। এবং তরল যখন প্রবাহিত হবে এইভাবে নিচে নামবে আর এখান দিয়ে বেরাবে, ধরে নিচ্ছি যে আমি ধারারেখ প্রবাহ হচ্ছে। ধারারেখ প্রবাহ যদি হয়, আইডিয়ালি তো সম্ভব না, একটু হলেও অশান্ত প্রবাহের মধ্যে থাকবে, তো আমি আইডিয়ালি যদি ধরে নিই ধারারেখ প্রবাহ হচ্ছে, তাহলে ওইখানে আমি বার্নৌলি উপপাদ্যকে কাজে লাগাতে পারি তো? এই বার্নৌলি উপপাদ্যকে যদি কাজে লাগাই, তাহলে দেখ এ বিন্দুতে আমরা কী কী লিখব? প্রথমে এ বিন্দুতে হাফ রো ভি স্কোয়ার করব, তাই না? তারপরে কি করব? রো জি এইচ, এ দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো। আর একটা কী করবো? চাপ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কী হবে? বি বিন্দুতে একই রকমভাবে বি বিন্দুতে হাফ রো ভি বি স্কোয়ার, রো জি এইচ বি, আর এখানে কি লিখব? পিবি। হ্যাঁ, ওটাই এখন করব আমি। এ বিন্দুতে বলছে উচ্চতাই নাই, তাই তো? এখান থেকে ওপর থেকে যদি তুই দেখিস এ বিন্দুর কোনো উচ্চতা আছে? নেই। তো এ বিন্দুর যদি উচ্চতা না থাকে, এখানে কোনো স্থিতিশক্তিও নেই। শিওর? দেখ, আমি যা বলবো তাই যদি মেনে নিবি তাহলে কেমন করে হবে? নিজের মাথাতে কিছু কাজে লাগা। আমি বললাম এ বিন্দুর কোনো উচ্চতা নাই, তাই কি? উচ্চতা আমরা কোথা থেকে মেজার করছি রে?
একটা গ্রাউন্ড লেভেল থাকবে তো, যেখান থেকে আমরা হাইট মেজার করব। কোথা থেকে মেজার করছি? এখান থেকে মেজার করছি ধরে নে, গ্রাউন্ড লেভেল থেকে। এখান থেকে উচ্চতা নাই? শুনতে ভালো লাগলো বলে হু হু করে দিলি, বুঝতে পারলি লজিক্যালি? এখান থেকে এ বিন্দুর একটা উচ্চতা আছে, তাহলে এ বিন্দুর উচ্চতাকে আমি কি লিখছি, ধর শুধু এইচ বলে দিচ্ছি। এ বিন্দুর উচ্চতাকে কি বলে দিলাম? এইচ উচ্চতা পর্যন্ত তরল আছে, ঠিক আছে? এই জায়গাটা একটু দেখবি, হাফ রো ভি এ স্কোয়ার, এই জায়গাটা একটু বুঝতে হবে। আমি যে কন্টেনারটা নিয়েছি এটা একটা প্রশস্ত, মানে যথেষ্ট চওড়া একটা কন্টেনার নিয়েছি, আর এখানে খুব ছোট্ট একটা ছিদ্র করেছি। তো এই ছিদ্র থেকে তরল যত স্পিডে বেরাবে, ওপর থেকে কিন্তু তরল সেই স্পিডে কমবে না, কমবে কি তাই? যথেষ্ট চওড়া একটা কন্টেনার, মানে ওপরের ক্ষেত্রফলটা কমতে যত সময় লাগবে, এখান থেকে তার থেকে বেশি স্পিডে তরল বেরিয়ে যাবে, বোঝা গেল? তাহলে ওপরের বিন্দুটা এর সাপেক্ষে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না প্রায় ধরেই নেব আইডিয়াল কেস হিসেবে। তাহলে সেই বিন্দুতে বেগ নেই, বেগ কত? 0 স্কোয়ার, আর থাকলেও সেটা খুব কম, এতটাই কম যে এই ছিদ্রের কাছে কিছুই না, ছিদ্রটা খুব ছোট হলো। চাপ, এই বিন্দুতে যদি তুই চাপ দেখিস, এখানে চাপ কে দিচ্ছে? একমাত্র বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, আর কেউ চাপ দেওয়ার মতো নয়, তরল তো চাপ দিচ্ছে না, ফাঁকা জায়গা তো। তাহলে বায়ুমণ্ডলের চাপটাকে আমি বলে দিলাম ধরনের পি বা P0 কিছু একটা বলে দিলাম। বি বিন্দুতে যে তরলটা বেরিয়ে যাচ্ছে তার বেগটাকে যদি আমি ভি ধরে নিই, তাহলে এই জায়গাটা হাফ রো ভি স্কোয়ার বলতে পারি। ভির মানটাকে আমি কি ধরলাম? ভি ধরলাম, মানে যে বেগে এখান থেকে তরল বেরিয়ে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে যেটা তোরা বলছিলি যে বি বিন্দুতে উচ্চতা আছে, নেই। এখান থেকে যদি উচ্চতা নাই তো 0 এটা। আর এটা পিবিকে দেখ, এখানেও কিন্তু উন্মুক্ত অবস্থায় আছে এই জায়গাটা, তাহলে বায়ুমণ্ডল তো এখানেও চাপ দিচ্ছে, তাহলে এখানেও চাপ কে আছে? বায়ুমণ্ডলীয় চাপ আছে, দু জায়গাতে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। ক্লিয়ার এতটুকু? উচ্চতা সবসময় গ্রাউন্ড লেভেল থেকে, কোনো একটা গ্রাউন্ড লেভেলকে তুই ফিক্সড করে দিবি, সেখান থেকে করবি, হলো? তাহলে এই জায়গা থেকে তরল নামছে আর এখান দিয়ে তরল বেরাচ্ছে, এই বিন্দুর বেগটাকে আমরা প্রায় 0 ধরে নিচ্ছি, কারণ যথেষ্ট প্রশস্ত নিয়েছি এটা। এই বিন্দুতে একটা বেগ থাকছে ভি বসিয়েছি, বোঝা গেল? হাইটের ডিস্টেন্স। যখন স্থির প্রবাহী থাকবে তখন তুই পাস্কালের সূত্র ইউজ করবি। পাস্কালের সূত্রতে আমরা পি ইকুয়াল টু রো জি এইচ বের করেছিলাম, কখন অ্যাপ্লাই করবো সেটা? স্থির প্রবাহীর ক্ষেত্রে। আমরা করছি কি? গতিশীল প্রবাহী, ওকে? যদি স্থির থাকতো তাহলে অবশ্যই করতাম, যেমন পিস্টনটার ক্ষেত্রে দেখি স্থির ছিল তখন আমরা করেছিলাম। হ্যাঁ একদমই, দেখ এটা তো বাদ 0 হয়ে গেল, এটাও 0 বাদ হয়ে গেছে, পিও বাদ হয়ে গেছে, তাহলে কি থাকছে? রো রো কেটে যাচ্ছে, জি এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2GH और V इक्वल टू √2GH। মানে এখান থেকে তরল যে বেগে বেরাবে সেটা ডিপেন্ড করছে কার উপর? শুধুমাত্র হাইটের উপর। হাইট যত বেশি হবে তত স্পিডে এখান থেকে বেরাবে। ওই যে তোদেরকে কোশ্চেন করলাম যে এখান থেকে বেশি স্পিডে বেরাবে না এখান থেকে? স্পিডে বেরাবে এইখান থেকে, বুঝতে পারলে? এইখান থেকে বেশি স্পিড নিয়ে বেরাবে। তো এই হচ্ছে টরিসেলের উপপাদ্য এবং তরলের নির্গমন বেগ। এটা কত বেগ নিয়ে তরল নির্গত হচ্ছে। না, তুই এখান থেকে মাটি থেকে যদি উচ্চতা মেজার করিস, তা মাটিতে যে বস্তু আছে তার কি কোনো উচ্চতা আছে? নিচেরটার বেগ আর উপরেরটার বেগ দেখ, উচ্চতা কম বেশি হতে গেলে যে বেগ কম বেশি হবে তা তো নয়। এই লজিকটা তুই তৈরি করছিস। যখন নিচ থেকে উচ্চতাটা ধরছো তাহলে নিচ থেকে তো বি বিন্দুর কোনো উচ্চতাই নেই, তাহলে ওখানে ওটা ওই বলছি ওটা বি বিন্দুর কোনো উচ্চতা নেই বলে ওখানে বেগ কম হবে এরকম কিছু বলছিস? কেন? উচ্চতার সাথে বেগের কি সম্পর্ক? আমরা উচ্চতা কথাটা ইউজ করছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা গভীরতা হিসেবে ইউজ করব। প্রথম থেকে যখন আমরা চাপ মেজার করেছি গভীরতা বলি, বোঝার সুবিধার্থে উচ্চতা বলে দিচ্ছি। তাহলে একদম হাইস্ট পয়েন্ট থেকে গভীরতাটাকে আমরা দেখছি। তাহলে কথাটাকে যদি চেঞ্জ করে দিই উচ্চতার জায়গায়, যে গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি থাকবে এবং তত বেশি স্পিডে তরল প্রবাহিত হবে। হয়েছে এবার? ভি ইকুয়াল টু 2GH। আচ্ছা, এই ফর্মুলাটা আরও এক জায়গায় তোরা দেখেছিলি সেমিস্টার 1-এ, একমাত্রিক গতি চ্যাপ্টারে। কী ছিল বলতো? কোনো বস্তু ওপর থেকে যখন ফ্রি ফল করবে, অবাধে যখন ছেড়ে দেবো কোনো বস্তুকে এই উচ্চতা থেকে, সে যখন ভূমিকে টাচ করবে সেই মুহূর্তে তার বেগটা হয়ে যাবে √2GH। কোন ফর্মুলা? এই ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। যদি ইউটা 0 হয়, মানে অবাধে ছেড়ে দিচ্ছি, তখন ভি ইকুয়াল টু √G ত্বরণ নিয়ে নিচে পড়ছে না, তাই প্লাস, মন্দন হলে মাইনাস। তো এইটাও পড়েছিলি তাই না? তার মানে তুই বুঝতে পারছিস যে এখান থেকে, এটা তো এইচ উচ্চতায় আছে তাই না,
এখান থেকে কোনো একটা বস্তুকে তুই যদি নিচের দিকে ছেড়ে দিতি তাহলে ওই বস্তুটা ভূমিকা টাচ করার মুহূর্তে কিছু একটা বেগ পেতো, সেই বেগটাও টু জি এইচ হতো √/এর মধ্যে। অর্থাৎ অবাধে পতনশীল বস্তু এবং তরলের নির্গমন বেগ দুজন কিন্তু সেম হচ্ছে একই গভীরতার জন্য। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার হয়েছে? এটাও কিন্তু ক্যারেক্টারিস্টিক হিসেবে তোদেরকে দিতেই পারে। হ্যাঁ অবশ্যই 9.8। তাহলে এটা একটা আমরা উপপাদ্য করলাম। এবার একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ভেঞ্চুরি মিটার। এটা ডিভাইস ভেঞ্চুরি মিটার। দেখে ভয় পাস না, এমন কোনো কঠিন কিছু নেই। ক্যালকুলেশন দেখতে কিন্তু বিশাল কঠিন লাগবে, বুঝলি? চাপ নেওয়ার মতো কিচ্ছু নেই। দেখ ভেঞ্চুরি মিটার কী জন্য ইউজ করা হচ্ছে? তরলের বেগ পরিমাপ করার জন্য ইউজ করা হচ্ছে ভেঞ্চুরি মিটারকে। ভেঞ্চুরি মিটার যে শেপটা তুই দেখতে পাচ্ছিস, যে এইরকম একটা নল ছিল, এই নলটার দুই প্রান্তের প্রস্থচ্ছেদ একই, মানে এখানে যা প্রস্থচ্ছেদ এখানেও তাই প্রস্থচ্ছেদ, কিন্তু মাঝে প্রস্থচ্ছেদটা সরু হয়ে গেছে, মাঝে এসে প্রস্থচ্ছেদটা হঠাৎ করে সরু হয়ে গেছে, ঠিক আছে? এবং এর মধ্যে দুটো পাইপ যুক্ত করা আছে। এইভাবে এখানে একটা পাইপ ঢোকানো আছে, এই জায়গাটা একটা পাইপ ঢোকানো আছে। একটা হচ্ছে প্রস্থচ্ছেদ বেশি যেখানে, আর একটা প্রস্থচ্ছেদ সরু মানে কম যেখানে। এই দুটো জায়গাতে দুটো পাইপকে লাগানো আছে, ঠিক আছে? কোনো অঞ্চলে ধর তরল প্রবাহিত হচ্ছে খুব স্পিডে, ওখানে নিয়ে গিয়ে তুই এই ভেঞ্চুরি মিটারটাকে ডুবিয়ে দিবি। তাহলে ভেঞ্চুরি মিটার যখন ডুবিয়ে দিবি কী হবে? এর মধ্যে দিয়ে তরল ঢুকতে শুরু করবে আর এখান দিয়ে বেরাবে, তাই না? দেখ সিম্পল, তুই যা শিখলি সেই থিওরিটাকে কীভাবে কাজে লাগানো হচ্ছে। দেখ যখন এর মধ্যে তরল ঢুকবে, এই অঞ্চলে বেগ যা থাকবে, মানে এখানে যা বেগ থাকবে এখানে তার থেকে বেশি বেগ থাকবে না? থাকবে তো। তো আমি এটাকে বলে দিচ্ছি, এখানে যে বেগটা থাকবে সেটা হচ্ছে v1 বেগ, আর এখানে যে বেগটা হয়ে যাবে সেটা হচ্ছে v2 বেগ। তুই বুঝতেই পারছিস যে v2 বেগটা কিন্তু v1 এর থেকে বেশি হয়ে যাবে, বুঝলি এতটুকু? এবার তুই চলে আয় বার্নৌলির উপপাদ্যতে। বার্নৌলির উপপাদ্য পড়েছিস যে ½ ρv² + ρgh + p = কনস্ট্যান্ট, মানে এদের যোগফল সবসময় কী হবে? কনস্ট্যান্টই হবে। এখানে একটা দেখার বিষয়, যদি উচ্চতার কোনো পরিবর্তন না হয়, একটা স্পেশাল কেস হিসেবে আমি নিচ্ছি, কখন হবে এটা আমি সেটাও দেখাবো। যদি উচ্চতার পরিবর্তন না হয়, উচ্চতা যদি ফিক্স থাকে দুটো বিন্দুর ক্ষেত্রে, যে এ বিন্দু এখানে নিয়েছি, বি বিন্দু এখানে নিয়েছি, এর যা গভীরতা এরও তাই গভীরতা, দুজনই সেম উচ্চতায় আছে, তাহলে এই এইচের যদি পরিবর্তন হয় তাহলে এটাও কনস্ট্যান্ট হয়ে গেল, এটাকে তুই ওপারে নিয়ে চলে গেলি, তাহলে পড়ে থাকবে তখন কি ½ ρv² + p = কনস্ট্যান্ট পড়ে থাকবে। এখানে দেখার বিষয় হলো রো তো পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল বেগ আর চাপ। তার মানে আমি বেগটাকে যদি বাড়িয়ে দিই চাপটা কমে যাবে, যোগফল তো সেম থাকতে হবে নাকি? বেগটাকে যদি বাড়িয়ে দিই চাপটাকে কমে যেতে হবে, বা বেগ কমে গেলে চাপটাকে বেড়ে যেতে হবে, তাই না? এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগানো হচ্ছে। দেখ এখানে বেগ যা আছে এখানে বেগ তার থেকে বেশি, আর তুই জানিস যে বেগ যদি বেশি হয়ে যায় তাহলে চাপ কী হয়ে যাবে? ওই বিন্দুতে কমে, তাহলে এখানে চাপটা কমে যাবে, তুলনামূলকভাবে এখানে চাপটা বেশি থাকবে। তো এখানে যদি চাপ বেশি থাকে তাহলে তরল যখন এর মধ্যে উঠবে তখন একটু বেশি উচ্চতা উপরে উঠে থাকবে, এখানে একটু কম উচ্চতায় উঠে থাকবে, হ্যাঁ কি না? চাপ এখানে বেশি তাহলে বেশি ওকে উঠে রাখবে ওপরে, ওখানে চাপ কম তাহলে কম উচ্চতা রাখবে, তাই তো? এদের মধ্যে যদি গ্যাপটা নিয়ে নিই উচ্চতার, ধরে নিই এই উচ্চতাটা হচ্ছে এইচ উচ্চতার গ্যাপ, আর এই যে বিন্দু দুটো আমি নিয়েছি 1 আর 2 বিন্দু দুটো নিয়েছি, যে এই দুটো বিন্দু একই রেখার উপরে আছে, তৈরি করা হয়েছে এমনভাবে যেন একই রেখায় থাকে। একই রেখার উপর আছে মানে কি এইচের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইটাকে যদি আমরা বাদ দিয়ে লিখি, এই বিন্দুতে লিখবো ½ ρv1² + p1, এই বিন্দুর চাপ p1 আমি ধরে নিচ্ছি। এখানে যদি করি ½ ρv2² + p2, আপত্তি আছে তোদের এত দূর? এইচগুলো কোথায় গেল? সেম হওয়ার জন্য বাদ হয়ে গেল, রোজি এইচ দূরকে কেটে গেল। আচ্ছা এবার দেখ p1টা বেশি বললাম তাই না, এই বিন্দুতে চাপটা বেশি, p1 - p2 = ½ ρv2² - v1²। দেখ তোরা বুঝতে পারলি কিনা? আচ্ছা p1 - p2 মানে চাপের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এখান থেকেই তো মেজার করতে পারবো। এতটুকু উচ্চতার তরলের ডিফারেন্স, কতটুকু উচ্চতা? এইচ উচ্চতার তরলের ডিফারেন্স, তাই তো? তাহলে ওই চাপের ডিফারেন্সটাকে এইচ রো বললে কি আপত্তি হবে? এইচ রো জি, এতটুকু তরলের যা চাপ সেটাই তো ওদের ডিফারেন্স, অর্থাৎ এইচ রো জি। বোঝা গেছে এতটুকু? = ½ রো যা আছে তাই লিখে দিলাম v2² -
v1 স্কোয়ার। এখান থেকে তুই এইচ বের করে নিলি, এইচটাকে বের করে নিলি, থাকলো এটা। এরপরে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণটাকে কাজে লাগাতে হবে। ধারাবাহিকতার সমীকরণ কী ছিল মনে পড়ছে? ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি আলফা কি? দেখ এই যে 1 বিন্দুটা, এই 1 বিন্দুতে একটা প্রস্থচ্ছেদ আছে, সেই প্রস্থচ্ছেদটা হচ্ছে আলফা 1, মানে এই প্রস্থচ্ছেদটা, এটাই তো এখানে আছে তাই না? এই প্রস্থচ্ছেদটা হচ্ছে আলফা 1। আর এখানে একটা প্রস্থচ্ছেদ আছে 2 বিন্দুতে, সেটা হচ্ছে আলফা 2, ছোটো প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ ছোটো মানে বেগ বেশি, v2 বেশি, এখান থেকে তোরা বুঝতে পারছিস। তো আমি যদি ওই ইকুয়েশন অফ কন্টিনিউটিকে কাজে লাগাই, ধারাবাহিকতার সমীকরণকে, তাহলে এরকম লিখতে পারি। কোথায় লিখবো? এখানে লিখি v1 আলফা 1 ইজ ইকুয়াল টু v2 আলফা 2। এটা আমরা লিখতে পারবো না? পারবো। দেখ এখান থেকে যে কোনো একটাকে বের করে নে বা অনুপাতই বের করে নে, v2 বাই v1 করে নে। v2 বাই v1 সমান সমান কী হবে? আলফা 1 বাই আলফা 2। এখান থেকে এই ভ্যালুটাকে রিপ্লেস কর, v2 v1 যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস এগুলোকে রিপ্লেস কর। কী করে রিপ্লেস করব? এইচ রো জিটাকে রাখি, হাফ রো, কাকে কমন নেব? ধর কোনো একটা কমন নিলেই হবে। আমি v2 স্কোয়ারকেই ধর কমন নিয়ে নিচ্ছি। তো v2 স্কোয়ার তো এখানে নেই, তবুও কমন নিয়ে নিচ্ছি। তাহলে এটা 1 আর এটা v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। এগুলো ক্যালকুলেশন, এগুলো মুখস্থ করতে হবে না, একবার দুবার প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। ঠিক আছে? কীভাবে এগাতে হবে সেটাই মনে রাখার বিষয়। রো রো তো কেটেই যাচ্ছিলো রে, আগে কেটে দিলেই হতো। এইচ জি ইকুয়াল টু v2 স্কোয়ার, ও হাফও তো আছে, 1 মাইনাস v1 বাই v2 কত রে? v1 বাই v2 ভালো করে দেখ, v1 বাই v2, v1 বাই v2 আলফা 2 বাই আলফা 1। তো এইগুলোও ভুল হয়ে যায় থেকে থেকে, আলফা 2 বাই আলফা 1। ঠিক আছে? তার আবার স্কোয়ার, স্কোয়ার আছে। তাহলে এইচ জি ইজ ইকুয়াল টু হাফ v2 স্কোয়ার, নিচে আলফা 1 স্কোয়ার, ওপরে আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার। ঠিক আছে? এতদূর পর্যন্ত হলো। নেক্সট পার্ট দেখ, এখান থেকে v2টাকে বের করে নে, শুধু v2 বের করে নে, শুধু v2। তাহলে v2 বের করতে গেলে বাকি সবকে একদিকে নিয়ে চলে আসতে হবে। এবার তুই একদিকে নিয়ে আয়, v2 স্কোয়ারটাকে রাখলাম, v2 স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম। তাহলে 2 এদিকে চলে আসবে, 2hg, এই দেখ 2hg। আর এই পুরো টার্মটা এদিকে এসে উল্টে যাবে, তাই না? তাহলে এদিকে এসে হয়ে গেল a1 স্কোয়ার বাই, সরি, ঠিক আছে, এটা আলফা 1 স্কোয়ার বাই আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার। স্কোয়ার আছে এখানে, স্কোয়ারটাকে যদি সরিয়ে দিস তাহলে রুট ওভার হয়ে যাচ্ছে, আন্ডার রুট 2hg। উপরে তো শুধু আলফা 1 থাকবে, আর নিচেরটা আবার রুট ওভারের মধ্যে চলে আসবে। বোঝা গেছে? দেখতে ভয়ানক লাগবে। এটা কি বেরালো এতক্ষণ পর্যন্ত? v2 বেরালো। আমি চাইছি তরল প্রবাহের হার কত, তরল প্রবাহের হার বের করতে চাইছি। এর মধ্যে দিয়ে তরলটা, এটা কী জন্য ব্যবহার করেছিলাম? কি হারে তরল প্রবাহিত হচ্ছে সেটা মেজার করার জন্য। তো তরল প্রবাহের হার মানে কি হয়? a1 বারবার বলছি, আলফা 1 v1, আর না হয় আলফা 2 v2। দুটো তো সেমই, যে কোনো একটা বের করলেই হবে। তুই এখানে v2 বের করে আছিস, তাহলে কোনটা ইউজ করলে সুবিধা হয়? আলফা 2 v2। তো আলফা v2 জায়গায় যদি এই ভ্যালুটাকে তুলে এনে এখানে বসাস, তাহলে দেখতে এমনটা হবে না, 2gh বাই দিয়ে আলফা 1 স্কোয়ার মাইনাস আলফা 2 স্কোয়ার ছিল, মানে এটা ছিল আগে থেকে, এখানে আলফা 1 একটা ছিল, আর একটা আলফা 2 গুণ হয়ে গেল। বুঝতে পারলি? এই ফর্মুলাটা তোকে মুখস্থ করতে হবে ভেঞ্চুরিমিটারে। ডেরিভেশনও করতে হচ্ছে, ফর্মুলা মুখস্থ করছে। ডেরিভেশন কীভাবে করতে হচ্ছে, ডেরিভেশন তোরা কী করে মনে রাখবি, মনে রাখার উপায় বলে দিচ্ছি যে কীভাবে এগাবো। ক্যালকুলেশন মুখস্থ করি না কখনোই করবি না ক্যালকুলেশন মুখস্থ, প্র্যাকটিস করবি। তোকে বুঝতে হবে যে ছবিটা কীভাবে হবে, ছবিটা আগে প্র্যাকটিস করতে হবে। পাইপগুলো কোথায় আছে, আলফা 1 কোনটা, আলফা 2 কোনটা, v1 কোনটা, v2 কোনটা, এটা যদি তোর মনে থেকে যায়, ওইখানে তুই কী করি বার্নৌলির উপপাদ্যকে কাজে লাগাবি। এবং তোর মাথার মধ্যে থাকবে এইচের কোনো গল্প হচ্ছে না এখানে, তাহলে বার্নৌলির উপপাদ্যকে কাজে লাগিয়ে তুই কী করলি, এখান থেকে এই একটা ফর্মুলা পেয়ে গেলি। তারপরে কাজে লাগবে কাউকে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে বলছি এটা। তারপরে তুই ইউজ করবি ইকুয়েশন অফ কন্টিনিউটিকে। ঠিক আছে? এখান থেকে v2 বাই v1 এর একটা রিলেশন পেয়ে যাচ্ছিস, বা v2 একটা মান পেয়ে যাচ্ছিস, তুলে এনে এই জায়গাটায় বসাবি, বসিয়ে সাজিয়ে গুছিয়ে v2টাকে বের করে নিলি, বা v1টাকে যেটাকে খুশি একটা বের করে নিলি, v2 বেরিয়ে গেল। পরে তুই হার যখন বের করবি তখন আলফা 2 v2 জায়গায় ভ্যালু বসিয়ে দিলি। বুঝতে পারলি? কনসেপচুয়ালি ছোট, কিন্তু লিখে লিখে এত করতে হবে যে বড় হয়ে যাচ্ছে। এবার ও বলছে এইচ রোজিটা কেন হলো p1 মাইনাস p2টা?
এইরকম একটা পাইপ আছে, তার পাশে আর একটা পাইপ আছে। এই পাইপটাতে ধর তরল এই জায়গাটায় আছে, আর এই পাইপটাতে তরল এখানে আছে। তাহলে এই পাইপটাতে কতটা উচ্চতায় তরল আছে? এইচ উচ্চতায়। তো আমি যদি বলি যে এই বিন্দুতে চাপ কত, তুই কী বলবি? এইচ রো জি বলবি তো। আমি এই লেভেলটাকে একটু ওপরে উঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে এত দূর পর্যন্ত হাইটটা এইচ। তাহলে এইটুকুর যে চাপ সেটাকে এইচ রো জি বলবি না? আর এইটুকুর চাপই তো হচ্ছে এদের দুজনের চাপের পার্থক্য, কারণ এখান থেকে আর এখান থেকে তো সেম সেম হবে, এক্সট্রা থাকছে শুধুমাত্র এতটুকুর জন্য। এতটুকুর চাপটা বের করলাম, এতটুকুর চাপ হচ্ছে এইচ রো জি। টোটাল চাপ এখানে P1 ধরেছিলাম, এখানে P2 ধরেছিলাম, তাহলে এদের ডিফারেন্সটাই হচ্ছে এইচ রো জি। P1টা হচ্ছে এই বিন্দুতে চাপ, P2টা হচ্ছে এই বিন্দুতে চাপ। এই বিন্দুতে টোটাল তরলের চাপ আছে, এই বিন্দুতে এতটুকু তরলের চাপ আছে। এইটুকু তো কমনে চলে আসছে, তাহলে এতটুকু বাদই দিয়ে দিলাম, ওপরেরটুকু এইচ রো জি। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে শুধু এতটুকু পাওয়া যাচ্ছে না। বোঝা গেছে এবার? ভেঞ্চুরি মিটার করলাম, শুধুমাত্র ভেঞ্চুরি মিটার হলো এতক্ষণে। আর একটা অ্যাপ্লিকেশান আছে পিটোট নল, তোদেরকে তো করতে হচ্ছে না, চাপ নিচ্ছিস কেন? করছি তো আমি। ভিডিওটা হচ্ছে কি রে, দেখ তো ভিডিও হচ্ছে, হয়ে যাবে এখনই হয়ে যাবে। পিটোট নলটা করে দেবো, বাকি সব গল্প আছে। পিটোট নল কী জন্য ইউজ করা হচ্ছে? একই কারণ, তরল প্রবাহের হার মেজার করার জন্য। কী জন্য ব্যবহার করা হচ্ছে এটাকে? তরল প্রবাহের হার মেজার করার জন্য। পিটোট নলের শেপটা দেখ একটু। তোরা তো আর এইসব আবিষ্কার করবি না, তাই না? তোদের এগুলো আবিষ্কার করার সময় নাই। তোদের মনে হচ্ছে সবই তো আবিষ্কার হয়ে গেছে, আর কি করব, মনে হয় না এরকম? তো বার্নৌলি পদ্ধতি ইউজ করে যে ভেঞ্চুরি মিটার তৈরি করা যায়, এটা তো তোদের মাথায় মানে সময় দিয়ে দিলেও তোরা করতি না। আমি নিজেই করিনি আর তোদেরকে অপমান করছি। দেখ পিটোট নলের যে শেপটা এরকম, এখানেও ধর একটা নল ইউজ করা হবে, যে নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হবে, মানে কোনো এক জায়গায় তরল প্রবাহিত হচ্ছে, প্রবাহের হার মেজার করতে হবে, এটাকে ডুবিয়ে দেবো গিয়ে। এবার এর মধ্যে দুটো পাইপ আছে, একটা পাইপ এরকম এই লেভেলে ঢোকানো আছে, আর একটা পাইপ এখানে আছে। বুঝতে পারছিস? এই যে লেভেলটা, এটা কিন্তু একই লেভেলে আছে, ঠিক আছে? এ বিন্দু বি বিন্দু, বা 1 2 বলে দিতে পারিস, এটা বি বিন্দু। দেখ তরল যখন এখান দিয়ে প্রবাহিত হবে আর এখান দিয়ে প্রবাহিত হবে, এই জায়গায় তরল ঢুকে এইখানে কিন্তু ধাক্কা খাবে, মানে তরলের বেগটা এই বিন্দুতে ধরে নিতে পারিস 0, তরলের মধ্যে প্রবাহিত হবে। প্রথম দিকে যখন ঢুকবে জলটা, তখন এর মধ্যে তরল চাপ দিবে, তরলকে এর মধ্যে ঢোকাবে, কিছুটা উচ্চতা এখানে উঠিয়ে দিল, তাই তো? কিছুটা উচ্চতা এখানে তরলকে উঠিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে যাচ্ছে স্পিডে, এখানে বেগ বেড়ে গেছে মানে চাপ কমে গেছে, বেগ বেড়ে গেছে, চাপ কমে গেছে, তাহলে এখানে কিছু একটা তরল উপরে উঠিয়ে দিল, এরকমভাবে তরলকে উঠিয়ে রেখেছে। তারপরের মুহূর্তে কিন্তু তরল যখন এসে এখানে ধাক্কা মারবে, তখন কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে, এখানে গিয়ে ধাক্কা লেগে যাচ্ছে, মানে তরল আর প্রবাহিত হচ্ছে না বি বিন্দুতে, কিন্তু এ বিন্দুর নিচ দিয়ে তরল চলে যাচ্ছে। বুঝতে পারলি? তাহলে তুই বলতে পারিস যে বি বিন্দুতে তরলের বেগ 0, বি বিন্দুতে তরলের বেগ 0, এখানে তরল এসে আর বেগ পাচ্ছে না, থেমে যাচ্ছে। কিন্তু এ বিন্দুতে তরলের একটা বেগ আছে, এ বিন্দুতে তরলের বেগ আছে, তো এখানে বেগ আছে, এখানে বেগ 0, তাহলে চাপ কোথায় বেশি হবে? যেখানে বেগ কম সেখানে চাপ বেশি, এটা তো বার্নৌলি উপপাদ্য। দুজন তো একই হাইটে আছে, তাই না? তাহলে এইচের কোনো গল্প নেই। তাহলে যেখানে বেগ কম সেখানে চাপ বেশি, তাহলে এখানে যদি বেগ কম হয় তাহলে এখানে চাপ বেশি হবে, আর চাপ বেশি হতে গেলে কী হবে? এই তরলটা একটু তুলনামূলক বেশি উচ্চতার উপরে উঠে যাবে, এটা তুলনামূলক কম উচ্চতা থাকবে। একই রকমভাবে এদের একটা গ্যাপ তুই ওপর থেকে স্কেল দিয়ে মেজার করে নিতে পারবি, সেই গ্যাপটা হচ্ছে এইচ, মানে চাপের পার্থক্য এইচ রয়েছে আগের মতোই। এই বিন্দুতে ফর্মুলা ইউজ করছিস হাফ রো ভি এ স্কোয়ার প্লাস পি এ। এই বিন্দুতে যদি ইউজ করিস হাফ রো লিখছি আমি, হাফ রো ভিভি স্কোয়ার, তাই না, প্লাস পিবি। বল বুঝতে পারলি কিনা? তাহলে আমি যদি এরকম করি পিবি মাইনাস পিএ, কী পাবো এখান থেকে? হাফ রো ভিএ স্কোয়ার পাবো। পিবি মাইনাস পিএকে তো এইচ রো জি বলতেই পারি, হাফ রো ভিএ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ ভিএ সমান সমান পাওয়া যাচ্ছে √2g এইচ, তাই না? মানে এই বিন্দুতে তরলের বেগটা তুই কত পাচ্ছিস? √2gh। কিন্তু আমি চাই কি? তরল প্রবাহের হার,
হ্যাঁ, হার কী করে বের করবো? এখানকার যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা মেজার করা যায় পাইপের ক্ষেত্রফল, বা দেওয়া থাকবে রেটিং হিসেবে। তো তার ক্ষেত্রফল হচ্ছে আলফা ইন্টু এখানে যে বেগটা, সেই বেগটা কত? ভিএ। তার মানে আলফা ইন্টু √2GH হয়ে গেল। এখানে যা যা রাশি দেখতে পাচ্ছিস, আলফা বাইরে দিকে পরিমাপ করা যায়, এইচ ওপরে স্কেল বসানো থাকবে, ওখান থেকে মেজার করে নিবি, কত ইজিলি মেজার হয়ে যাবে। একটু শুধু ক্যালকুলেশন করতে হবে, ভেঞ্চুরিমিটার থেকে তুলনামূলক সহজ, তাই তো? বুঝতে পারলি অ্যাপ্লিকেশনগুলো? এগুলো ছিল সব, হ্যাঁ ডিরাইভ করতে হবে, যেভাবে আমি করছি ডিরাইভ, এগুলো ডিরাইভ করতে হবে। এখানে তো আমি লেখালেখি করছি না, শুধু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, লেখালেখিটাও তোদেরকে করতে হবে, ঠিক আছে? এবার কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলোর, হ্যাঁ নোট দেবো, এবার কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলোর ক্যালকুলেশন আর দরকার নেই, যেমন ধর স্প্রেয়ার বা অ্যাটোমাইজার বলা হচ্ছে। ছবিটার দিকে তাকা ভালো করে, দেখতে পাচ্ছি একটা স্প্রেয়ার আছে। আগে, এখন তো স্প্রেয়ার হয়ে গেছে, মানে হাতে প্রেস করা যায়, এইভাবে চাপতে গেলে বেরিয়ে যাচ্ছে, তাই না? আগে কি করা হতো জানিস? এরকম ধরনের একটা পাত্র নেওয়া হয়েছে, মনে কর আমারটা কম দামি পাত্র, হ্যাঁ দেখেই বুঝতে পারবি। এইভাবে এর মধ্যে একটা পাইপ ঢোকানো থাকে, নিচে তরল আছে, রং আছে মনে কর, ঠিক আছে? আর যদি দেখে থাকিস, দেখেছিস কিনা আমি জানি না, যারা মৃৎশিল্পী থাকে, কারিগর যারা থাকে, যখন ওই ঠাকুর রং করে তখন দেখতাম এই দিক থেকে ফু দেয়, এরকম একটা পাইপ নিয়ে নেয়, পাতলা পাইপ, সাধারণত পাটকাঠি ইউজ করতো ওরা, পাটকাঠির মধ্যে ছিদ্র থাকে, তো এরকম নল বেরানো থাকে, এই নলের মুখে পাটকাঠিটাকে লাগিয়ে ফু দেয় জোরে করে। যখন ফু দেয় তখন এখান থেকে রং চারিদিকে ছিটকে আসে। আর এমনি করা যায়, আমি এমনিটা আগে এক্সপ্লেন করছি, ওটা পরে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ফু দিব, ধর এটা সেই পাইপটা, এটা হচ্ছে সেই পাইপটা, যে পাইপটা এইভাবে উঠে এসছে এটা, ঠিক আছে? তরলের মধ্যে ডোবানো আছে, নিচে তরল আছে, এখানে মুখটা খোলা আছে, এই খোলা মুখে আমি একটা খোলা পাইপকে নিয়ে এসে ফু দিব জোরে করে। যখন ফু দিব তখন হাওয়াটা কী হবে, এর মধ্যে দিয়ে স্পিডে বেরাবে, মানে এখান থেকে হাওয়াটা স্পিডে বেরাবে। এবার এই অঞ্চলে যখন হাওয়া স্পিডে বেরিয়ে যাবে, এখানে এই অঞ্চলে বেগ বেড়ে গেল খুবই, আর বেগ বেড়ে গেলে কী হবে, চাপ কমে গেল, এখানে চাপ কমে গেল, কিন্তু এখানে তো চাপের পরিবর্তন হয়নি, তাহলে এটা ডমিনেট করে গেল, এটা বেশি হয়ে গেল তুলনামূলকভাবে। আর এটা যদি বেশি হয়ে যায় তাহলে চাপ কী করবে, উপরের দিকে উঠিয়ে দেবে, যেই উপরে উঠবে হাওয়া ওকে নিয়ে গিয়ে ছিটিয়ে দেবে। এইভাবে আগে রং করতো, এখন তো হাতে প্রেস করা চলে এসেছে, আর এই রং মানে ফুটো দেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো মেশিনে হলো একটা ব্যাপার, বুঝতে পারলি এটা কীভাবে? এটাও কিন্তু বার্নৌলি নীতির উপর কাজ করছে। আবার কি আছে দেখ, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক। কিক সিনেমা দেখেছিস? কিক সিনেমা দেখিস নি? আচ্ছা দেখবি এরপরে। কিক সিনেমার ওই ট্রেনের যদি স্টেপটা দেখতে পাস, ইউটিউবে সার্চ করে দেখবি, ট্রেন আসছে একদম, আর ট্রেনের সামনেখানি সাইকেল নিয়ে আসছিল, সাইকেল থামিয়ে ট্রেনের পাশ দিয়ে চলে গেল, ওটা ফিল্মেই সম্ভব, মানে একদম পাশে। ধর ট্রেন এইভাবে যাচ্ছে আর তুই একদম ওর কাছে গিয়ে দাঁড়িয়ে আছিস, খুব স্পিডে ট্রেন যাচ্ছে, কাছে গিয়ে দাঁড়িয়ে আছিস, তোর মনে হতে পারে যে আমি খুব শক্তিশালী, আমি দাঁড়িয়ে থাকবো। তুই কী করবি জানিস? তোর মনে হতে পারে তুই ট্রেন থেকে দূরে চলে যাবি, তুই ট্রেনের কাছে লেগে যাবি। কেন হবে বলতো? যখন ট্রেনটা যাবে, মনে কর এটা ট্রেন যখন স্পিডে এগাবে, এর আশেপাশে যে বায়ুমণ্ডল আছে না, ওই বায়ুমণ্ডল কিন্তু ওর সাথে এগাতে চাইছে। সান্দ্রতা পৃষ্ঠটান বলে পড়বি, বায়ুমণ্ডলের মধ্যেও কিছু ক্যারেক্টারিস্টিক আছে যে কী করবে, ট্রেনের গাড়ির সাথে লেগে আছে, এই দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। মানে এই অঞ্চলে বেগ কিন্তু যথেষ্ট বেড়ে গেল। এই অঞ্চলে যদি বেগ বেড়ে যায় তাহলে চাপ কমে গেল। তুই এখানে দাঁড়িয়ে আছিস, একদম স্টাইল মেরে ধর এখানে দাঁড়িয়ে আছিস, তোর এদিকে চাপ কম, এদিকে চাপ বেশি, তুই ভাবছিস আমি তো স্ট্রং পারসন, কী হবে, চাপের কোনো কনসেপ্ট নাই। এই চাপ কী করে তোকে ওদিকে ঠেলবে, তুই পারবি না নিজেকে সামলাতে, যদি ট্রেনের স্পিড যথেষ্ট থাকে। ওই জন্য ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক। সেম বাসে অতটা স্পিড আসে না, সেই জন্য অতটা বিপজ্জনক হয় না যে স্পিডের দরকার পড়ে। দুটো জাহাজ যখন স্পিডে পাশাপাশি যায় তখন সম্ভাবনা থাকে তারা গায়ে লেগেই যায়, ঠিক আছে? কারণ যখন স্পিডে যাবে ওর মাঝে যে তরলটা, সেই তরলটা তো যেতে চাইবে ওর সাথে, ওই অঞ্চলে চাপ কমে যাচ্ছে আবার, আর পার্শ্ববর্তী চাপ বেশি, জাহাজ দুটোকে চেপে দিবে, বুঝতে পারছিস? ওই একই কারণে ঘরের চার উড়ে যায়, ওপর দিয়ে হাওয়া স্পিডে চলে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে, তাই না? পতাকা যখন উঠছে, এটা মনে কর পতাকা এরকমভাবে উঠছে, ঠিক আছে? যখন এখান থেকে বায়ু স্পিডে যাবে, চাপ কমে গেল, এই দিকটা ওদিকে চেপে দিচ্ছে, ঠিক পরের মুহূর্তে এখান দিয়ে স্পিডে যাচ্ছে, আবার এদিকে চলে আসছে, এইভাবে নড়তে থাকছে। তাহলে এত কিছু এক্সপ্লেন করা যাচ্ছে শুধুমাত্র বার্নৌলি নীতিকে কাজে লাগিয়ে। আর একটা ছিল হচ্ছে ডানা, পাখির ডানার শেপ বা এরোপ্লেনের শেপ, একটা পার্টিকুলার শেপে হয়ে থাকে, তাই না? আমি এরোপ্লেন যদি আঁকার চেষ্টা করি, দেখবি এরোপ্লেনে এইরকমভাবে এরকম উঁচু করা থাকে, দেখ এই জায়গাটা, সামনের দিকটা এরকম থাকে না অনেকটা, এখানে এরকম ডানা থাকছে, ওই দিকে একটা ডানা থাকছে, ঠিক আছে? এরকম ধরনের থাকে মোটামুটি। এই ডানাটাকেও যদি দেখিস, এটাও দেখবি সামনের দিকে এরকম ফোলাভাবে, এদিকটা এরকমভাবে থাকে। আমি 3 ডাইমেনশনালি বোঝাতে পারছি না, তুই ডানার শেপটা যদি দেখিস, সামনের দিকটা একটু ফোলা, আর ওই দিকটা হচ্ছে
মানে একটু ছোটো করা থাকে, পাতলা করা থাকে, তাই না? এই শেপটা কেন করা হয়? এই শেপটা করার পিছনে কারণ আছে। দেখ ডানার শেপ এরকম করা হয়, বা ন্যাচারালি কিন্তু পাখিদের ডানার শেপটাও কিন্তু এরকমই হয়ে যায়। চিল, বাজ পাখি এদের ক্ষেত্রে খুব ভালো বোঝা যায়, দেখবি যথেষ্ট বড় তো স্পষ্ট বোঝা যায় যে সামনের দিকটা একটু উঁচা, আমি যতটা উঁচা করেছি ততটা উঁচা নয়, তবে উঁচা আছে, আর এই দিকটা একটু নিচু থাকে। এটা করার একটা কারণ হচ্ছে যে এরকম শেপ যদি তৈরি থাকে না, তাহলে কিন্তু একটা লিফট পাওয়া যায়। লিফট বলতে ওপরের দিকে একটা থাস্ট পাওয়া যায়, যেটার জন্য উঠতে পারে। ব্যাপারটা কেমন দেয়, ধর এখানে যে বায়ুটা আছে, সে বায়ুগুলো তো এখানে ফিক্সড আছে। এই যখন সামনের দিকে এগাবে, তুই এটাকে সামনের দিকে এগানো না ধরে এরকম ভাবতে পারিস যে বায়ু এদিকে যাচ্ছে, উল্টোটাও ভাবতে পারিস বায়ুর কণাগুলো এদিকে যাচ্ছে। এখানে এসে যখন ধাক্কা লাগবে, ওরা ধারারেখ প্রভাব দেখাতে চায়, মানে কিছু বায়ু এদিকে ঢুকে গেল, কিছু বায়ু কী হবে এইভাবে এদিক দিয়ে যেতে চাইবে, তাই তো? এবার দেখ, তুই যদি শেপটার দিকে ভালো করে খেয়াল করিস, আমি ধরে নিচ্ছি এটা ধারারেখ প্রভাব, ধারারেখ এঁকেছি, এগুলো ধারারেখ প্রভাব হচ্ছে। কোনো অঞ্চল কিন্তু ফাঁকা স্থান থাকতে চায় না, শূন্য স্থান থাকতে চায়, কখনো চায় না। এক বালতি জল থেকে যদি বাড়িতে করে জল তুলে নিস, ওই জায়গাটাতে আবার জল এসে ভরে দেয়। সিমিলারলি এখান থেকে যদি হাওয়া বাতাস সরে যায়, চার থেকে আবার বাতাস এসে ভরে দেয়, তাই না? নিম্নচাপ উচ্চচাপ যেমন পরিচিত ঝড় বৃষ্টির সময়। তো এইখানে কী হবে, এই বায়ুমণ্ডলগুলো এর উপর দিয়ে যাবে, ফাঁকা জায়গা রাখতে যাবে না, স্পিডে যাবে। বায়ুমণ্ডল এখান থেকে এখানে যাবে, যে সময় লাগবে এখান থেকে শুরু করে এত দূর, মানে এখানে পৌঁছাতে একই সময় যাচ্ছে, কারণ ফাঁকা তো রাখবে না, তাই না? ফাঁকা তো রাখতে চাইছে না। যদি ফাঁকা থাকতো তাহলে ব্যাপারটা আলাদা, যে ও যেতে সময় লাগছে, ফাঁকা রাখবে না। তাহলে তুই যদি দেখিস পারপেন্ডিকুলারলি ডিস্টেন্সটা সেম আছে দুজনের, কিন্তু এই যতটা ডিস্টেন্স পার করছে 1 সেকেন্ডের মধ্যে, এ কিন্তু তার থেকে বেশি ডিস্টেন্স পার করছে। তো বেশি ডিস্টেন্স যদি ওকে পার করতে হয়, তাহলে ওর বেগটাকে বাড়াতে হবে, তবেই তো বেশি ডিস্টেন্স কভার করতে পারবে। এবার বেগ যদি এখানে বাড়িয়ে দেয়, তাহলে এখানে চাপ কী হয়ে গেল? চাপ কমে গেল। উল্টাপাল্টা বকছিস তোরা, চাপ কী হলো? কমে গেল। এখানে চাপ কমে গেল, তুলনামূলকভাবে এখানে চাপ বেশি আছে। দেখ একটা হ্যান্ডটাই থাস্ট পেয়ে গেল, শুধুমাত্র গঠনের পরিবর্তন করে। বুঝতে পারলি কি? আর এটা মানে এতটুকু পরিবর্তন তা না, কিন্তু এতটুকু পরিবর্তন তা না, কিন্তু যথেষ্ট বেশি থাস্ট পাওয়া যায়। এরোপ্লেনে কিন্তু ওই পাখা নেই যে পাখা ওকে ঘোরাচ্ছে, এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু ওড়ে, এই থাস্টের উপর ডিপেন্ড করে। যখন ওঠে তখন এই ডানা থেকে এক ধরনের এরকম কার্ভ একটা প্লেট বেরোতে থাকে, ঠিক আছে? এই প্লেটগুলো গিয়ে ধাক্কা, মানে বায়ুগুলো গিয়ে এই প্লেটগুলোকে ধাক্কা মারে, কিছুটা অ্যাঙ্গেল করা থাকে, ওটাকে ওরা মানে কন্ট্রোল করে। এবার ওই অ্যাঙ্গেলের জন্য যখন ধাক্কা পাবে, তখন ওই ধাক্কার জন্য ওরা থাস্ট পাবে, কিছুটা উপরে উঠবে। তোরা টেস্ট করে দেখতে পারিস। কেমন টেস্ট করে দেখতে পারিস? যখন গাড়িতে যাবি, বাসে যাবি, বা ধর প্রাইভেট কারে যদি যাস আরও ভালো হয়। যখন গাড়ি স্পিডে চলবে, বাইরের দিকে হাত বের করবি, স্পিডে চলবে, হাতটাকে যদি একটু উঁচু করে রাখিস, দেখবি একটা তুই থাস্ট মানে একটা ধাক্কা অনুভব করছিস, যে ধাক্কার জন্য তোর হাতটা উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে, তুই ফিল করতে পারবি। তোর হাতে তো শক্তি দেওয়া আছে, তুই তো আর উঠিয়ে নিয়ে যাবি না, কিন্তু যদি হালকা করিস, তুই ফিল করতে পারবি যে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলি? তো এই যে বায়ুর ধাক্কাটা আসছে, এই ধাক্কাটাই ওই লিফটটা দিচ্ছে ওপরের দিকে, সেই জন্য এরকমভাবে কার্ভ জিনিসগুলো বেরিয়ে থাকে এখান থেকে। বোঝা গেল? বাসে করতে যাস না, ধর হাত বের করলে এরকমভাবে হাতই নাই হয়ে গেল, হ্যাঁ, পরের দিন ধর এই হাত দিয়ে তোকে করতে হচ্ছে এক্সপেরিমেন্ট। কোনো ফাঁকা জায়গায় প্রাইভেট কারে যদি কোনোদিন যাস, তবে করুন। দেখলি না, আর ধর আমার কথা ভাবছিস যে এটা হলো, ওই দিক থেকে গাড়ি এসে নিয়ে চলে গেলো।